নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো তা হলো হাইকোর্টে এবার যেটা জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলা সিবিআই তদন্তের আর্জি ইডির পক্ষ থেকে। এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশের সুযোগ নেই, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। পাশাপাশি জানিয়ে রাখি, 14 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ, জবাবি হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টে রেশন দুর্নীতি মামলা যেখানে তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি ইডির। এর আগে আমরা দেখেছি যে রেশন দুর্নীতি মামলা রাজ্য পুলিশের থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক, হাইকোর্টে আবেদন করে ইডি। এবং ইডির যেটা অভিযোগ ছিল যে রেশন দুর্নীতি নিয়ে রাজ্য পুলিশের কাছে যে 6টি এফআইআর ছিল তার কোনোটার ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি, এমনটাই অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে আনে ইডি। রেশন দুর্নীতি মামলা যেখানে রাজ্য পুলিশের থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক, হাইকোর্টে আবেদন করে ইডি এবং তদন্তভার সিবিআইকে দেওয়ার আর্জি জানায় ইডি। এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশের সুযোগ নেই, এমনটাই জানিয়েছে হাইকোর্ট। 14 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমনটা এর আগে আপনাদের জানাচ্ছিলাম, রেশন দুর্নীতি মামলা যেখানে রাজ্য পুলিশের থেকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক এই তদন্তভার, হাইকোর্টে আবেদন করে ইডি। এবং ইডির যেটা অভিযোগ ছিল যে রেশন দুর্নীতি নিয়ে রাজ্য পুলিশের কাছে 6টি এফআইআর ছিল, তবুও কোনো পদক্ষেপ করেনি, এমনটাই অভিযোগ ছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে ইডি। কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ থাকা সত্ত্বেও তদন্ত বন্ধ রাখা হয়, অর্থাৎ দীর্ঘদিন ফেলে রাখা হয়। 6টি এফআইআর রাজ্য পুলিশের হাতে ছিল, তার সত্ত্বেও শুক্রবার হাইকোর্টে ইডির আবেদন, রেশন দুর্নীতির সব তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিক আদালত। এবং আজ যা হলো, হাইকোর্টে রেশন দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার যে আর্জি ইডির, সেক্ষেত্রে হাইকোর্ট যেটা বলল যে এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশের কোনো সুযোগ নেই, 14 দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চোখ রাখবো পরের খবরে। হাইকোর্টে এসএসসি মামলা উত্তরপত্র দেখতে সিবিআই এর কাছে আবেদন করা হয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যে এই আবেদন করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। আদালতে এসএসসি ও সিবিআই এর নথি দেখতে আবেদন, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই আবেদন করা হয়েছে। জানিয়ে রাখি, এসএসসি মামলার নির্দেশ হাইকোর্টের গাজিয়াবাদ থেকে পাওয়া যে তথ্য তা পেশ সিবিআই এর কাছে এবং 3টি হার্ড ডিস্ক পেশ করেছে সিবিআই। 2016 নিয়োগের তথ্য জমা দিল এসএসসি। দ্বাদশের উত্তরপত্র কোথাও প্রকাশ হয়নি। আর এই নির্দেশ দেওয়া হলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। সওয়াল, বিতর্কিত চাকরি প্রাপকের আইনজীবী, কোন পক্ষের নথি গ্রহণের ক্ষমতা আছে আদালতের, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। 19 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। হাইকোর্টে এসএসসি মামলা উত্তরপত্র দেখতে সিবিআই এর কাছে আবেদন, মঙ্গলবার বিকেলের মধ্যে আবেদন করতে হবে, এমনটাই নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। আদালতে এসএসসি ও সিবিআই এর নথি দেখতে আবেদন করা হয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই আবেদন করা হয়েছে। এসএসসি মামলায় নির্দেশ হাইকোর্টের, গাজিয়াবাদ থেকে পাওয়া তথ্য পেশ সিবিআই এর। 3টি হার্ড ডিস্ক পেশ করেছে সিবিআই। 2016 নিয়োগের তথ্য জমা দিল এসএসসি। জানিয়ে রাখি যে সওয়াল জবাব হয়েছে, সেখানে বিতর্কিত চাকরি প্রাপকের আইনজীবীর যেটা বক্তব্য, যে সওয়াল তিনি করেছেন, সেখানে বলা হয়েছে যে দ্বাদশের উত্তরপত্র কোথাও প্রকাশ হয়নি। এই নির্দেশ দেওয়া হলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। কোনো পক্ষের নথি গ্রহণের ক্ষমতা আছে আদালতের, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি দেবাংশু বসাকের। এই মন্তব্য। 19 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। ঝাড়খণ্ডে আজকে আস্থা ভোট ছিল, আমরা জানি, এবং এই আস্থা ভোটের ফলাফল ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা রেখেছি। তার কারণ, চম্পাই সোরেন, যিনি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করার পরেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ তাকে আজকে দিতে হয় এবং সেইখানেই চম্পা সোরেনের আস্থা ঝাড়খণ্ডের। এবং আমরা দেখলাম যে এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে পেরেছেন চম্পাই সোরেন। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরেও রাজ্যপাল তাকে নির্দেশ দেয় 10 দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে এবং আস্থা ভোটে জয়ী হয়েছেন চম্পা সোরেন। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন তিনি। এবং আজ ঝাড়খণ্ড বিধানসভায় এই আস্থা ভোট হয়। চম্পাই সোরেনের সরকারের সংখ্যাগরিষ্ঠতার যে অগ্নি পরীক্ষা ছিল, সেই অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পেরেছেন। এবং আমরা জানি যে শুক্রবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথও গ্রহণ করেছেন চম্পাই সোরেন। তারপরে আজকে আস্থা ভোট ছিল। ঝাড়খণ্ডের বিধানসভায় যে আস্থা ভোট হয়, সেখানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তার পক্ষে 47টি ভোট পড়েছে।
চম্পাই সোরেন, তার পক্ষে 47টি ভোট পড়েছে। আজ সারাদিন যে খবরে আমরা নজর রেখেছিলাম, ঝাড়খণ্ডের আস্থা ভোট, যেখানে চম্পাইয়েরই সরকার রইল। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার আজকে যে অগ্নি পরীক্ষা ছিল, সেখানে উত্তীর্ণ হলেন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তার পক্ষে 47টি ভোট পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ বিধানসভায় উপস্থিত ছিলেন এবং তিনি তার বক্তব্য রেখেছেন। দুর্নীতি প্রমাণে রাজনীতি ছাড়বো, তিনি এমনটাই বলেছেন। কি বলেছেন শোনাবো। एकड़ जमीन के घोटाले पर अगर है हिम्मत सदन में तो कागज पटक कर दिखाए कि 8.5 एकड़ का जमीन हेमंत सोरेन के नाम पर है। अगर होगा मैं उस दिन से राजनीति से इस्तीफा दे दूंगा। এবং যেমনটা আপনাদের বলছিলাম, ইডির হেফাজতে থাকা হেমন্ত সোরেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি তার বক্তব্যে কি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং যেমনটা তিনি বলেছেন যে প্রমাণ হলে কিন্তু তিনি সন্ন্যাস নেবেন রাজনীতি থেকে। আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আমরা তো গোটা বিষয়টা দেখলাম। আজকে আস্থা ভোট ছিল এবং শেষ পর্যন্ত চম্পাই সোরেন তিনি জয়যুক্ত হলেন এবং তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিলেন। এই গোটা বিষয়টা যদি সামনে রাখি, সেক্ষেত্রে কি মনে হচ্ছে বিজেপির কাছে কতটা ধাক্কা, ইন্ডিয়া জোটের কাছে কতটা স্বস্তির? এটা কিন্তু খুব বড়সড় ধাক্কা। বিশেষ করে বিজেপিতে ইদানিং যে অপারেটররা দায়িত্ব নিয়েছেন, আমি এদেরকে অপারেটরই বলবো, কিন্তু এরা খুব উচ্চ পদে আছেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী পদে আছেন ইত্যাদি ইত্যাদি। আমি নির্দিষ্ট করে বলতে চাই না, কেননা আরও সব তথ্য আমাদের কাছে আসবে। কিন্তু একদল অপারেটর চালু হয়ে গেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে, যারা রাজ্য সরকার ভেঙে নিজেদের পক্ষে রাজ্য সরকার গড়ে। এই রকম জিনিসটা কয়েক বছর আগেও আমরা দেখেছিলাম, যখন 2018 সালে মধ্যপ্রদেশের সরকার কংগ্রেস পেয়েছিল, তারপরে আমরা দেখেছিলাম এরকম অপারেশন। কিন্তু সেটা এখন অনেক তীব্রতা পেয়েছে। আমাদের সকলেরই মনে থাকবে মহারাষ্ট্রে কি ঘটনা ঘটলো। সেখানে শিবসেনাকে ভেঙে কিভাবে সিন্ধেকে মুখ্যমন্ত্রী করে সরকার পাল্টে দিয়ে বদলে দিয়েছিলেন। তারপরে এনসিপিকেও ভেঙে দেন এবং অজিত পাওয়ারকে সরকারে অন্তর্ভুক্ত করা হয়। তারপরে আমরা বিহারে দেখেছিলাম যে কীরকম নিঃশব্দ অপারেশন করা হয়েছিল এবং নীতিশ কুমার পদত্যাগ করে ধর্মনিরপেক্ষ শিবির ছেড়ে বিজেপি শিবিরে যোগদান করেছিলেন। সেই অপারেশনেরই 3 নম্বর গিনিপিগটি ছিল ঝাড়খণ্ড, যেখানে অপারেশনটি ফেল করেছে এবং বিজেপির পেশেন্ট মারা গেছে। তার কারণ হচ্ছে যে তারা ভেবেছিলেন যে একবার যদি হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া যায় এবং আস্থা ভোট বা শক্তি পরীক্ষা বিধানসভার ফ্লোরে হয়, তাহলে যে সময় পাওয়া যাবে সেই সময়ের মধ্যে কিছুটা ভাঙিয়ে, কিছুটা এদিক ওদিক করে, কিছু লোককে নিজেদের দলে টেনে তারা সংখ্যাগরিষ্ঠতা হাসিল করতে পারবেন। 81 বিধায়কের বিধানসভা, এখানে গরিষ্ঠতার জন্য 41 হলেই যথেষ্ট। সুতরাং এই সংখ্যাটায় তারা পৌঁছে যাবেন এরকম একটা মনে করেছিলেন, কিন্তু তাকে রুখে দিয়েছে ধর্মনিরপেক্ষ শিবির। তাদের অধিকাংশ বিধায়ককে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তারা রাজ্যে ফিরেছেন গতকাল। আজকে তারা সেখানে দাঁড়িয়েছেন এবং ভোট দিয়েছেন। 47টা ভোট পক্ষে পড়েছে। এটা একটা বড় দল ভাঙার যে পরিকল্পনাটা ছিল সেটা ধাক্কা খেয়েছে পুরোপুরিভাবে। দল ভাঙার পরিকল্পনা ধাক্কা খেয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে আরও একটি রাজ্য, বিশেষ করে যেখানে শিডিউল ট্রাইব যাদের আমরা বলি, আদিবাসী অধ্যুষিত রাজ্য, সেই রাজ্য নিজেদের হাতে প্রশাসনকে নিয়ে নেওয়া এবং সেভাবে ভোট করানোর যে ছক, সেই ছকটা কিন্তু ভেস্তে গেছে। এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হেমন্ত সোরেন, অবশ্যই তিনি ইডি কাস্টডিতে আছেন, তিনি সেখানে অনুমতি নিয়ে এসেছিলেন এই আস্থা জ্ঞাপন ভোটাভুটিতে, এবং তিনি সেখানে যে উদ্দীপনাময় বক্তব্য রেখেছেন
তিনি বলেছেন যে আমাকে কয়েক একর জমির মালিক বলে একটা স্ক্যাম খাড়া করে আমাকে অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু যদি প্রমাণ করতে পারে যে আমার নামে ওই জমির রেজিস্ট্রেশন আছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এবং তিনি তার সমর্থকদের বলেছেন চোখের জল নয়, এখন চাই জোর লড়াই। একদমই আশিস দা, আপনাকে একটু বিরত করেই আমরা শুনিয়ে দেব যে ইডির হেফাজতে থাকা হেমন্ত সোরেন তিনি আজকে বিধানসভায় উপস্থিত হয়ে আর কি বলেছেন, দেখুন। ये मुझे लगता है ये पहला घटना है और मुझे लगता है इस घटना को अंजाम देने में कहीं ना कहीं राजभवन भी शामिल रहा है। আশিস দা, শুরু থেকেই একটা বিষয় কিন্তু যেটা লক্ষণীয় যে বিজেপির বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল জোট সরকার ভাঙার তাদের যে পরিকল্পনা। এবার এই যে যেটা হলো যে চম্পাই সরকার যে এইভাবে জয়যুক্ত হলো, সেই জায়গা থেকে কিন্তু তাদের এই সরকার ভাঙার যে একটা পুরো প্ল্যান করা হয়েছিল, পরিকল্পনাটা পুরোপুরিভাবে ধাক্কা খেলো, জায়গাটা আমরা বলছিলাম। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম যে হিন্দুত্ববাদী শিবিরের কাছে এটা একটা বড়সড় ধাক্কা। উল্টো দিকে ধর্মনিরপেক্ষ শিবির বলতে এখন দেশে যে বিরাট শক্তি দাঁড়িয়েছে, বিশেষ করে ইন্ডিয়া এই জোটের মধ্যে, এছাড়াও এই জোটের বাইরেও কিছু ধর্মনিরপেক্ষ শক্তি আছে। ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে এটা একটা বড়সড় জয় বলা উচিত এবং তাদের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। আমরা দেখেছি চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং তারপর আজকে রাস্তা ভোটে জিতেছেন এবং কংগ্রেসের একজন নেতা এবং আরজেডির একজন নেতা এই দুজন মন্ত্রী পদে শপথ নিয়েছেন। অর্থাৎ যে জোট ঝাড়খণ্ডে ছিল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের যে জোট ঝাড়খণ্ডে ছিল, সেই জোট পার্টিগুলোর দিক থেকে অটুট আছে, বিধায়ক সংখ্যার দিক থেকে অটুট আছে। সুতরাং বিজেপির চক্রান্তকেও ভেস্তে দেওয়া যায়, ব্যর্থ করে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া যায়, এই আত্মবিশ্বাস কিন্তু ধর্মনিরপেক্ষ শিবিরে লোকসভা ভোটে ঠিক আগে একটা বড়সড় প্রাপ্তি, এটা বলাই যেতে পারে। অনেক ধন্যবাদ আশিস দা কথা বলার জন্য। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বললাম এই প্রসঙ্গে। আর এবার আপনাদের শোনাবো, আমরা টেলিফোনে প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল, কংগ্রেস এবং সেই সঙ্গে সিপিএম, তাদের পক্ষ থেকে কে কি বলছেন এখন পরপর শোনাবো আপনাদের। প্রথম কথা, একটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি একজন মুখ্যমন্ত্রীকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে তারপর অপারেশন লোটাস চালিয়ে সেখানেও তারা চেয়েছিল সরকারকে বিব্রত করা বা সরকার ভেঙে দেওয়া, কিন্তু সেখানকার মানুষ যাদেরকে পাবলিক ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিল আজকে সেখানকার বিধায়করা আস্থা ভোটে তাকে জিতিয়েছে। এটা খুবই ভালো খবর। এই ঘটনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং অবশ্যই ইডি সিবিআই কে কাজে লাগিয়ে যেভাবে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হয়েছে তার আরো একবার আমরা তীব্র প্রতিবাদ করছি। গণতন্ত্রের পরিভাষাটা বিজেপির কাছে এরকম যে বিহারে নীতিশ কুমার পদত্যাগ করার পরে বিকেল বেলায় শপথ নেয় আর চম্পাই সোরেনকে বিধায়কদের দিয়ে প্যারেড করাতে হয় এবং তারপরে বিধায়করা থাকেন না, ইত্যাদি ইত্যাদি। মানে গণতন্ত্রে এই যে ব্যবস্থা বিরোধীদের জন্য একরকম, নিজেদের জন্য একরকম, এইটা ভয়ঙ্কর। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাখার এক রাজ্যপালের ভবন দপ্তরটাকেও এখন কার্যত বিজেপির পার্টি অফিসে রূপান্তরিত করেছে। তবুও যেটা হয়েছে, চম্পাই সোরেনের সরকার টিকবে এটা আমরা জানি, তার পূর্ণ মেয়াদকাল সম্পন্ন করবে এবং যতই চক্রান্ত করুক এই চক্রান্ত ভেদ করে বিরোধীদের সরকার সব জায়গায় গঠন হবে। এটা তো অত্যন্ত স্বাভাবিক জয়। কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে ঐক্য হয়েছিল, বিজেপি বিরোধী ঐক্য, সেই ঐক্যকে ভাঙবার জন্যই বিজেপি যত রকম নোংরা খেলা করে গোটা দেশ জুড়েই করছে। বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে, টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে গণতন্ত্রের যে প্রাথমিক পাঠ সেটাকেই ধ্বংস করছে বিজেপি। সেই চেষ্টা করেছিল, ভেবেছিল আদিবাসী মানুষ তারা ভয় পেয়ে যাবেন, কিন্তু হয়তো জানে না আদিবাসীরা অনেক লড়াকু মানুষ হয় এবং তারা তাদের নিজস্ব বোধের উপর দাঁড়িয়ে নিষ্ঠা সহকারে কাজ করে। সেটাই প্রমাণ হয়ে গেল যে বিজেপির চক্রান্ত ব্যর্থ হলো। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে আজ দুপুরবেলা একটি ক্যাবিনেট বৈঠকে তার যোগ দেওয়ার কথা এবং তারপর সন্ধেবেলা দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা হবেন।
একই দিনে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনেই দিল্লিতে যাচ্ছেন। এক দেশ এক ভোট বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি যোগ দেবেন আগামীকাল এক দেশ এক ভোট সংক্রান্ত একটি বৈঠকে। দিল্লি সফরের কথা তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লি উড়ে যাচ্ছেন। পাশাপাশি একটা উল্লেখযোগ্য বিষয় যে এই একই দিনে দিল্লিতে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু উপস্থিত থাকবেন। অর্থাৎ একই দিনে দিল্লিতে থাকবেন বাংলার দুই হাই প্রোফাইল রাজনীতিক। আগামীকাল মঙ্গলবার বাংলার দুই হাই প্রোফাইল রাজনীতিবিদ তারা দিল্লিতে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন দিল্লি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা আমি বলছিলাম আপনাদের যে এক দেশ এক ভোট সংক্রান্ত একটি বৈঠকে যোগদান করবার জন্য তিনি যাচ্ছেন। অবশ্যই এই প্রসঙ্গে এর আগেও মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তিনি সমর্থন করেন না এবং তার যে অমত তিনি যে সহমত নন এই কনসেপ্ট এই এক দেশ এক ভোট সংক্রান্ত বিষয়ে সেই বিষয়টি তিনি কিন্তু এর আগেই ক্লিয়ার করেছেন। কিন্তু যেমনটা আপনাদের বলছিলাম এই সংক্রান্ত যে বৈঠক আগামীকাল হওয়ার কথা সেই বৈঠকে কিন্তু যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। দিল্লি সফরের কথা যেমনটা বললাম তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এবং এই বৈঠকের পর মঙ্গলবার তিনি ফিরে আসবেন কলকাতায়। আজ সন্ধেবেলা তার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। অবশ্যই সফরের দিকে আমাদের নজর থাকবে। রাজ্য বাজেটে অর্থের সংস্থান রেখে 100 দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার যে চ্যালেঞ্জ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে আবাস যোজনায় বঞ্চিতদের মাথা গোঁজার পাকা ছাদ তৈরির অর্থের সংস্থানও আসন্ন বাজেটে থাকছে এমনটাই জানা যাচ্ছে এবং নানা প্রকল্প বাবদ বকেয়া অর্থ কেন্দ্র না মেটালে রাজ্য নিজের তহবিল থেকেই তা বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নিন। রাজ্য বাজেটে অর্থ সংস্থান রেখেই 100 দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই ফেব্রুয়ারি 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ হবে বিধানসভায়। সূত্রের খবর ওই বাজেট প্রস্তাবে 100 দিনের শ্রমিকদের মজুরি বাবদ প্রাপ্য অর্থের সংস্থান রাখা থাকবে। কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য 1,20,000 কোটি টাকা। 100 দিনের কাজ আবাস প্রকল্প থেকে শুরু করে নানা খাতে কেন্দ্রের কাছে ওই বিপুল পরিমাণ টাকা আটকে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর দাবি রাজনৈতিক মোকাবিলার পরাস্ত হয়ে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ও সামনাসামনি সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া মেটানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বর্তমানে তার নেতৃত্বে কলকাতায় রেড রোডে ওই দাবিতে লাগাতার ধর্নায় বসেছে তৃণমূল। সেখানেই মুখ্যমন্ত্রী শনিবার ঘোষণা করেন আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের প্রকল্পের বকেয়া মজুরি পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্র না দিলে রাজ্যই তা মিটিয়ে দেবে। তৃণমূলের দাবি 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া রয়েছে প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ বকেয়ার পরিমাণ 3,732 কোটি টাকা আর উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা। উপাদানের টাকা সরাসরি গ্রাম পঞ্চায়েতের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা। মুখ্যমন্ত্রী অবশ্য শুধুমাত্র মজুরির টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার কথা ঘোষণা করেছেন। এই নির্দিষ্ট পরিমাণ টাকার সংস্থান বাজেট প্রস্তাবে থাকছে। প্রায় 21 লক্ষ শ্রমিক 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের বকেয়া মজুরি পেয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আবাস যোজনায় কেন্দ্রীয় প্রকল্পে 11 লক্ষের নাম নথিভুক্ত হলেও তারা বরাদ্দকৃত অর্থ হাতে পায়নি। তাদের ক্ষেত্রে বকেয়ার পরিমাণ প্রায় 6,600 কোটি টাকা। এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে এক দফায় নয়, কয়েক কিস্তিতে তা মেটানো হবে বলেই সূত্রের খবর। কলকাতা টিভি। এর আগে আপনাদের জানাচ্ছিলাম যে দিল্লিতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর কাছ থেকে। দেবাশিস, এই যে সাক্ষাৎ, এই যে বৈঠক, কি জানতে পারছো এই সম্পর্কে? দেবাশিস, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এই বৈঠক সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো, এই সাক্ষাতে ঠিক কি হলো, কি কথোপকথন হলো, কি জানতে পারলে?
দেখো, আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও যতদূর আমরা বিজেপি সূত্রে খবর পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আজকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনেই তারা দিল্লি গিয়েছে। কারণ রাজ্যসভার যে আসন, সেই আসনের আজকেই কিন্তু চূড়ান্ত করবে। তারা ইতিমধ্যে বৈঠক করে বঙ্গ বিজেপি একাধিক নাম পাঠিয়েছে কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, সে নিয়ে চূড়ান্ত হবে এই ব্যাপারে যেমন কথা। পাশাপাশি রাজ্যের পরিস্থিতি নিয়ে কিন্তু আজকে বিরোধী দলনেতা তিনি গিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে এবং তার সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয়, এমনটাই আমরা বিজেপির মধ্যে জানতে পারছি। এবং এছাড়াও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি বৈঠক করেন এবং যতদূর আমরা জানতে পারছি রাজ্য বিজেপি সূত্রে যে জরুরি তলব করেছিল সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই মর্মে গতকাল রাত্রেবেলায় কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিল দিল্লিতে, আর সকালবেলায় কিন্তু সুকান্ত মজুমদার তিনিও দিল্লি গিয়েছেন। এবং তার পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। মধুবন্তী। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। উপরাষ্ট্রপতির সঙ্গে আজকে সাক্ষাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এবং ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। আরও কিছু কর্মসূচি রয়েছে তার, আমরা জানি যে জেপি নাড্ডা এবং অমিত শাহ তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা। তার সেই সমস্ত কর্মসূচির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের যেমনটা বলছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই রবিবার রাতে দিল্লি উড়ে গিয়েছেন, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি উপরাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ। এর আগে রবিবার রাত 8টা নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন। দলের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছি, জগদীপ ধনখড় তার সঙ্গে আজকে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে যেটা খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক হতে পারে নন্দীগ্রামের বিধায়কের, এবং রাজ্যের বিভিন্ন রাজনৈতিক যে ইস্যু রয়েছে সেই সমস্ত ইস্যু নিয়ে লোকসভা ভোটের আগে কোন পথে হাঁটবে বঙ্গ বিজেপি তা নিয়ে উঠে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর বৈঠকে নানান বিষয়। সব মিলে এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উপরাষ্ট্রপতির সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন বিরোধী দলনেতা। রবিবার রাতে পৌঁছে যান দিল্লিতে। আজকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ। আগামী দিনে জানা যাচ্ছে যেটা, যে বিজেপি সূত্রে যেটা খবর, যে আরও অনেক নেতার সঙ্গে এবং বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। সময় হয়ে গেছে আরও একটা বিরতি নেবার। বিরতির পর ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে আজ দুপুরবেলা একটি ক্যাবিনেট বৈঠকে তার যোগ দেওয়ার কথা, এবং তারপর সন্ধেবেলা দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা হবেন। একই দিনে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনেই দিল্লিতে যাচ্ছেন। এক দেশ এক ভোট বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী, এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি যোগ দেবেন আগামীকাল এক দেশ এক ভোট সংক্রান্ত একটি বৈঠকে। দিল্লি সফরের কথা তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লি উড়ে যাচ্ছেন। পাশাপাশি একটা উল্লেখযোগ্য বিষয় যে এই একই দিনে দিল্লিতে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু উপস্থিত থাকবেন। অর্থাৎ একই দিনে দিল্লিতে থাকবেন বাংলার দুই হাই প্রোফাইল রাজনীতিক। আগামীকাল মঙ্গলবার বাংলার দুই হাই প্রোফাইল রাজনীতিবিদ তারা দিল্লিতে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন দিল্লি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা আমি বলছিলাম আপনাদের, যে এক দেশ এক ভোট সংক্রান্ত একটি বৈঠকে যোগদান করবার জন্য তিনি যাচ্ছেন। অবশ্যই এই প্রসঙ্গে এর আগেও মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, তিনি সমর্থন করেন না, এবং তার যে অমত, তিনি যে সহমত নন এই কনসেপ্ট, এই এক দেশ এক ভোট সংক্রান্ত বিষয়, সেই বিষয়টি তিনি কিন্তু এর আগেই ক্লিয়ার করেছেন। কিন্তু যেমনটা আপনাদের বলছিলাম, এই সংক্রান্ত যে বৈঠক আগামীকাল হওয়ার কথা, সেই বৈঠকে কিন্তু যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। দিল্লি সফরের কথা যেমনটা বললাম, তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং এই বৈঠকের পর মঙ্গলবার তিনি ফিরে আসবেন কলকাতায়। আজ সন্ধেবেলা তার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। অবশ্যই সফরের দিকে আমাদের নজর থাকবে।
রাজ্য বাজেটে অর্থের সংস্থান রেখে 100 দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার যে চ্যালেঞ্জ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে আবাস যোজনায় বঞ্চিতদের মাথা গোঁজার পাকা ছাদ তৈরির অর্থের সংস্থানও আসন্ন বাজেটে থাকছে এমনটাই জানা যাচ্ছে। এবং নানা প্রকল্প বাবদ বকেয়া অর্থ কেন্দ্র না মেটালে রাজ্য নিজের তহবিল থেকেই তা বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখে নিন। রাজ্য বাজেটে অর্থ সংস্থান রেখেই 100 দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই ফেব্রুয়ারি 2024-25 আর্থিক বছরের বাজেট পেশ হবে বিধানসভায়। সূত্রের খবর, ওই বাজেট প্রস্তাবে 100 দিনের শ্রমিকদের মজুরি বাবদ প্রাপ্য অর্থের সংস্থান রাখা থাকবে। কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য 1,20,000 কোটি টাকা। 100 দিনের কাজ, আবাস প্রকল্প থেকে শুরু করে নানা খাতে কেন্দ্রের কাছে ওই বিপুল পরিমাণ টাকা আটকে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর দাবি, রাজনৈতিক মোকাবিলার পরাস্ত হয়ে বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ও সামনাসামনি সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া মেটানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বর্তমানে তার নেতৃত্বে কলকাতায় রেড রোডে ওই দাবিতে লাগাতার ধর্নায় বসেছে তৃণমূল। সেখানেই মুখ্যমন্ত্রী শনিবার ঘোষণা করেন, আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের প্রকল্পের বকেয়া মজুরি পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্র না দিলে রাজ্যই তা মিটিয়ে দেবে। তৃণমূলের দাবি, 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া রয়েছে প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ বকেয়ার পরিমাণ 3,732 কোটি টাকা, আর উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা। উপাদানের টাকা সরাসরি গ্রাম পঞ্চায়েতের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা। মুখ্যমন্ত্রী অবশ্য শুধুমাত্র মজুরির টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার কথা ঘোষণা করেছেন। এই নির্দিষ্ট পরিমাণ টাকার সংস্থান বাজেট প্রস্তাবে থাকছে। প্রায় 21 লক্ষ শ্রমিক 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের বকেয়া মজুরি পেয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আবাস যোজনায় কেন্দ্রীয় প্রকল্পে 11 লক্ষের নাম নথিভুক্ত হলেও তারা বরাদ্দকৃত অর্থ হাতে পায়নি। তাদের ক্ষেত্রে বকেয়ার পরিমাণ প্রায় 6,600 কোটি টাকা। এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে এক দফায় নয়, কয়েক কিস্তিতে তা মেটানো হবে বলেই সূত্রের খবর। কলকাতা টিভি। এর আগে আপনাদের জানাচ্ছিলাম যে দিল্লিতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর কাছ থেকে। দেবাশিস, এই যে সাক্ষাৎ, এই যে বৈঠক, কি জানতে পারছো এই সম্পর্কে? দেবাশিস, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এই বৈঠক সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো, এই সাক্ষাতে ঠিক কি হলো, কি কথোপকথন হলো, কি জানতে পারলে? দেখো, আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও যতদূর আমরা বিজেপি সূত্রে খবর পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আজকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনেই তারা দিল্লি গিয়েছে। কারণ রাজ্যসভার যে আসন, সেই আসনের আজকেই কিন্তু চূড়ান্ত করবে। তারা ইতিমধ্যে বৈঠক করে বঙ্গ বিজেপি একাধিক নাম পাঠিয়েছে কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেটা নিয়ে চূড়ান্ত হবে এই ব্যাপারে যেমন কথা। পাশাপাশি রাজ্যের পরিস্থিতি নিয়ে কিন্তু আজকে বিরোধী দলনেতা তিনি গিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে এবং তার সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হয়, এমনটাই আমরা বিজেপির মধ্যে জানতে পারছি। এবং এছাড়াও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি বৈঠক করেন এবং যতদূর আমরা জানতে পারছি রাজ্য বিজেপি সূত্রে যে জরুরি তলব করেছিল সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই মর্মে গতকাল রাত্রেবেলায় কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিল দিল্লিতে, আর সকালবেলায় কিন্তু সুকান্ত মজুমদার তিনিও দিল্লি গিয়েছেন। এবং তার পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। মধুবন্তী। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। উপরাষ্ট্রপতির সঙ্গে আজকে সাক্ষাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এবং ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। আরও কিছু কর্মসূচি রয়েছে তার। আমরা জানি যে জেপি নাড্ডা এবং অমিত শাহ তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা। তার সেই সমস্ত কর্মসূচির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের যেমনটা বলছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই রবিবার রাতে দিল্লি উড়ে গিয়েছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি উপরাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ। এর আগে রবিবার রাত 8টা নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন। দলের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছি,
জগদীপ ধনখড়, তার সঙ্গে আজকে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে যেটা খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক হতে পারে নন্দীগ্রামের বিধায়কের, এবং রাজ্যের বিভিন্ন রাজনৈতিক যে ইস্যু রয়েছে সেই সমস্ত ইস্যু নিয়ে লোকসভা ভোটের আগে কোন পথে হাঁটবে বঙ্গ বিজেপি তা নিয়ে উঠে আসতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর বৈঠকে নানান বিষয়। সব মিলে এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উপরাষ্ট্রপতির সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন বিরোধী দলনেতা। রবিবার রাতে পৌঁছে যান দিল্লিতে। আজকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ। আগামী দিনে জানা যাচ্ছে যে বিজেপি সূত্রে যেটা খবর, যে আরও অনেক নেতার সঙ্গে এবং বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। সময় হয়ে গেছে আরও একটা বিরতি নেবার। বিরতির পর ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে ছবি, যে খবরে নজর রেখেছিলাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিল্লি সফরে এবং ইতিমধ্যেই তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং তাদের সাক্ষাতের পর এবার জানিয়ে রাখি যে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সঙ্গেও সাক্ষাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই যে সফর দিল্লির, দলের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা হওয়ার যে কথা ছিল শুভেন্দু অধিকারী, তার মধ্যে ইতিমধ্যেই তিনি দেখা করেছেন উপরাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্য বিজেপি সূত্রে আমরা যতদূর জানতে পারছি যে জরুরিভাবে তলব করেছিল রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। গতকাল রাত্রেবেলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন দিল্লি গিয়েছেন এবং সুকান্ত মজুমদার আজ সকালবেলা তিনি সেখানে দিল্লিতে পৌঁছেছেন। মূলত যে বিষয়টা, যে দ্বন্দ্ব ভুলে কিন্তু একসঙ্গে মিলে কাজ করতে হবে, এমনটাই বার্তা দিয়েছিলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা দেখেছি গত পরশুদিন বঙ্গ বিজেপির নেতৃত্বে তারা বৈঠক করেন এবং বৈঠকে 20 জনের একটি কমিটি করে, যে কমিটি কিন্তু নির্বাচন, আগামী দিনে যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রার্থী প্রণয়ন থেকে শুরু করে পুরো নির্বাচন প্রস্তুতি কি হবে তা নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে। যে কমিটিতে কিন্তু প্রাক্তন বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ, যারাকে কোণঠাসা হয়েছিল তাদেরকেও কিন্তু সেই জায়গায় দিয়েছে। এছাড়াও 4 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন সাংসদ এবং বিধায়করা। আজকে দেখা যায় যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন, কথা বলেন বেশ কিছুক্ষণ এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা হয়। কারণ জানা যায় ইতিমধ্যেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য থেকে লোকসভায় 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বারবার করে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু অভিযোগ করে যাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। যে একদিকে যেমন রাজ্য সরকার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যেমন অভিযোগ করছে, পাশাপাশি কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা একাধিক অভিযোগ করছে তাদের। একদিকে যেমন বিভিন্ন রকম এখানে যেমন একদিকে দুর্নীতি প্রসঙ্গ তুলে ধরছেন রাজ্য সরকারের, পাশাপাশি তুলে ধরছেন তাদের কর্মীদের বিভিন্ন হেনস্থা করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়, এমনটি কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আগামী দিন লক্ষ্য যে 35টি আসন লোকসভা আসন, সেই লক্ষ্য মাথায় রেখেই কিন্তু আলোচনা হয়। এবং আলোচনার পাশাপাশি আরেকটি বার্তাতে জানা যাচ্ছে যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যে পুরনো এবং নতুন সবাইকে নিয়েই কিন্তু চলতে হবে এবং দ্বন্দ্ব ভুলতে হবে, দ্বন্দ্ব ভুলে কাজ করতে হবে। এবং সেই মর্মেই কিন্তু যে কমিটি হয়েছে সেই কমিটি নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ কিন্তু নজর রাখবে এবং সেখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাদের গুরুত্ব দেওয়া হবে, তাদের কথাই। বিরত করছি, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনাকে জানিয়ে রাখি বঙ্গ বিজেপি একেবারে লোকসভা নির্বাচনের আগে তৎপর হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি উপরাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন দিল্লিতে। কি এসে গেল তাতে? এই তো ফটো অপরচুনিটি বলে একটা কথা আছে। অমিত শাহর পাশে একটা টেবিলের সঙ্গে বসলাম আর একজনকে বললাম নে ছবি তোল, ছবি তুলে তারপরেতে তার আসছি বলে বেরিয়ে চলে আসলো। সেই ছবিটা দেখিয়ে পশ্চিমবঙ্গে এখন উনি বড় বড় বলবেন এই বললাম ওই বললাম, এসবের কোনো কি ফল আছে? তো গত 2.5 বছর ধরে শুভেন্দু অধিকারী এই নাটকটা করে যাচ্ছেন, শুধু ছবির রাজনীতি। প্রত্যেকবার অমিত শাহর সঙ্গে ছবি কতগুলো আছে আপনি দেখুন, কি করতে পেরেছেন কি এ পর্যন্ত? সিএ নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী, 370 হলে সিএ নয় কেন বলেছেন? আরে সিএ করুন না, আমরা তো চাইছি। তাহলে বাংলার জনগণ বুঝিয়ে দেবে বিজেপির যে কটা ভোট আছে আবার 3%-এ নামিয়ে দেবে।
সিপিএম এর থেকেও পেছনে ফেলে দেবে, সব শূন্যর মধ্যেই চলে যাবে। করুক না, বাংলার মানুষ সিএও মানবে না, এনআরসিও মানবে না। গায়ের জোরে যত করবে, আমরা বলছি তো ক্ষমতা থেকে করুক না, কিন্তু এইসব হচ্ছে মুখের কথা, নিজেরাও জানে করতে পারবে না। আর এগুলো হচ্ছে ওই হাওয়ায় ভেসে থাকা। কাল দিলীপ ঘোষ ইলেকশন কমিটিতে ঢুকে গেছেন, আরএসএস বলেছে দিলীপ ঘোষকে রাখতে হবে, এখন তাড়াতাড়ি দৌড়েছেন যে নিজের গুরুত্বটা আরো রাখার জন্যে। তাই জন্যে এই মিডিয়ার মাধ্যমেই উনি বেঁচে থাকেন আর বেঁচে আছেন। আপনারা দেখাচ্ছেন ছবি অমিত শাহর সঙ্গে, তাতে ওনার যারা ফলোয়ার আছে তারা বলবে উড়ে বাস, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি। এই হচ্ছে রাজনীতির মূলধন। ছবি যাদের রাজনীতির মূলধন, তাদের জন্য দয়া করা ছাড়া কোনো আর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জনতা, হচ্ছে মূলধন রাজনীতির, আর শুভেন্দু অধিকারীর মূলধন হচ্ছে এই ছবি। আর প্রধানমন্ত্রী নয়, অমিত শাহর সঙ্গে ছবি হচ্ছে মূলধন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আমরা শুনলাম জয়প্রকাশ মজুমদার তার প্রতিক্রিয়ায় যা বললেন, সেখানে তিনি বলছেন যে ফুটেজ পাওয়ার জন্য, গুরুত্ব পাওয়ার জন্য শুভেন্দু অধিকারী এই সমস্ত করছেন। তিনি গুরুত্ব বাড়াবার জন্যই এক প্রকার অমিত শাহর সঙ্গে দেখা করেছেন, জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছেন। সব মিলিয়ে কি জানা যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী সিএ নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন? দেখো, একটা জিনিস স্পষ্ট যে সিএ নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী এর আগেও বলেছিল সিএ এর পক্ষে এবং সিএ লাগু হবে, যেমন কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যেমন বলেছিল, পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারী বলেছিল। শান্তনু ঠাকুর 7 দিনের সময় দিল, শুভেন্দু অধিকারী বলেছিল ফেব্রুয়ারির মাসের মধ্যেই কিন্তু এই সিএ লাগু হবে, এবং যেহেতু এটা আইন পাস হয়ে গিয়েছে এবং কেবলমাত্র রুল ফ্রেম করা হচ্ছে, সিএ লাগু হবেই এ ব্যাপারে স্পষ্ট জানিয়েছে। আর আজকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, আমরা যতদূর জানতে পেরেছি বিজয় সূত্রে, গতকালই কিন্তু জরুরি তলব করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে দুটো বিষয় রয়েছে, একটা রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা, কারণ ইতিমধ্যে এখানে 35টি আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। পাশাপাশি রাজ্যসভা আগামী 27শে ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচনে অঙ্কের হিসাবে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 1টি আসন তারা পাবে, তৃণমূল কংগ্রেসের যেমন 4টি আসন, বিজেপি 1টি আসন পাবে, এবং সেই একাধিক নাম কিন্তু ইতিমধ্যেই তারা পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেখান থেকে নাম ঠিক করার বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়কে। সৌম্যবাবু, আপনাকে জানিয়ে রাখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যথেষ্ট তৎপর। বঙ্গ বিজেপির মধ্যেই একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে উপরাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। দেখুন, উনি সাক্ষাৎ করতে যাবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু কথা হচ্ছে যে কি বিষয়ে যাচ্ছেন সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার এই মুহূর্তে যে জ্বলন্ত সমস্যা, তাই নিয়ে বিধানসভাতে একটার পর একটা আলোচনাতে আমরা তো দেখি না বিরোধী দলনেতাকে সেই বিষয়গুলো উত্থাপন করতে, শুধু নালিশ করতে যান আর কি ওখানে। কিন্তু এই যে ভোটের আগে বারবার সিএ এনআরসি নিয়ে কথা বলা, আমরা জিজ্ঞাসা করতে চাই, যখন উনি তৃণমূলে ছিলেন তখন 8 জন সাংসদ যারা ভোট দেয়নি তাদের নামগুলোকে একটু প্রকাশ করবেন মাননীয় শুভেন্দু বাবু? তাহলে পশ্চিমবঙ্গে ভোট আসলেই শুধু এনআরসি আর সিএ এর কথা হয়, আবার ভোট মিটে গেলেই সব শেষ হয়ে যায়। এইসবগুলো বলে আসলে উনি পশ্চিমবঙ্গের মানুষকে সিএ এনআরসির একটা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, প্রভাবিত করার চেষ্টা করছেন এবং সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছেন। এটা করে পশ্চিমবঙ্গে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে রাজনীতি করেছে সমস্ত দল। সেখানে এই জিনিসটা কিছুদিন চলতে পারে, কিন্তু বারবার একই জিনিস হবে না। 2024-এ এর ফল বিজেপি ভোগ করবে। আপনি যেমনটা বলছিলেন সিএ নিয়ে হুঁশিয়ারি দেওয়া ছাড়াও তিনি বলছেন যে 370 হলে সিএও সম্ভব, জোরের সঙ্গে একেবারে বলেছেন তিনি। না, ও তো এত সোজা নাকি যে পার্লামেন্টে বিল আনতে হয়? শুভেন্দুবাবুর উইশ লিস্টে থাকতে পারে, কিন্তু সংবিধান বলে একটা বিষয় আছে, সেই বিষয়টা মাথায় রেখে কথা বললে বোধ হয় ভালো হয়। তুমি তো বিরোধী দলনেতা, তো বিরোধী দলনেতাদের যে মিনিমাম মর্যাদাটুকু আছে সেইটুকু রাখলে দেখতে শুনতে ভালো লাগে আর কি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে।
যেমনটা বলছিলাম যে আজকে বিরোধী দলনেতা গতকাল রাতেই তিনি উড়ে গেছেন দিল্লির উদ্দেশ্যে এবং তার যে দিল্লি সফর, এখানে যেটা জানাই যাচ্ছিল যে দলের একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করবেন এবং ইতিমধ্যেই তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। তার সাক্ষাতের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি তিনি সিএএ নিয়ে তার যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে 370 হলে সিএএ সম্ভব। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আর দেখুন। बंगाल का 2 करोड़ हिंदू जिसको बांग्लादेश से हिंदू होने के नाते भगा दिया, उसको इसका सीएए कानून के अंदर उसको जो सम्मान वो मिलेगा वो मोदी जी का सरकार देगा। ये हम लोग का बात नहीं है। मोदी जी ओपनली ठाकुर नगर में पब्लिक मीटिंग करके कर दिया। उसका बाद पार्लियामेंट का दोनों सदन जो कानून पारित किया उसको इम्प्लीमेंटेशन बाकी है। इम्प्लीमेंटेशन तुरंत हो जाएगा। जो सरकार 370 हटा सकता है वो सरकार सीएए भी लागू कर सकता है। मोदी है तो। আর এবার যে খবরে নজর রাখবো, সোমনাথ শাম ফের বিস্ফোরক। অর্জুন সিং এবং সোমনাথ শামের যে সংঘাত সেটা তো বহুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি, বিগত কয়েকটা ঘটনা এবং তাদের যে বিস্ফোরক মন্তব্য, অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং এই সংঘাতে আরও একবার সোমনাথ শাম যা যোগ করলেন সেটা বিস্ফোরক তার সেই মন্তব্য অর্জুন সিং এর বিরুদ্ধে। যেমনটা বলছিলাম, অর্জুন সিং এবং সোমনাথ শাম সংঘাত চরমে উঠেছে। এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি একে অপরের বিরুদ্ধে তাদের বিস্ফোরক মন্তব্য শুনেছি আমরা, এবং ফের একবার বিস্ফোরক জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শাম। অর্জুন সিং এর পরিবার খুনি পরিবার, বিস্ফোরক মন্তব্য সোমনাথ শামের। অর্জুন সিং এর পরিবার খুনি পরিবার, খুনি পরিবারের সদস্য যেন টিকিট না পায়, খুনি পরিবারের সদস্য যেন টিকিট না পায়, বিস্ফোরক মন্তব্য করেছেন সোমনাথ শাম। কি বলেছেন শুনবো। দল যে সিদ্ধান্ত সেটা দলের অভ্যন্তরীণ ডিসিশন, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। দলের সাথে আছি, কিন্তু দলের কোনো লোক যদি কাউকে দলেরই লোককে খুন করায় তার প্রতিবাদে কালকেও বলেছি, আজকেও বলছি, কালকেও বলছি। চলুন বলুন গলা কেটে নেয়, যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছে তাদের বুথে বসাবেন না। এমন লোককে তৃণমূলের এজেন্ট হিসাবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যাবেন। কি বলবেন? অর্জুন সিং 2019-এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেনাপতি হিসেবে যে দলের সংগঠনে ধরেছে, এই সংগঠনে এই ধরনের লোককে আমরা কদাপি আমাদের দলের মধ্যে রাখছি না। যারা গলা কাটা বা হাত কাটা বা কান কাটা আছে তারা দলের কোনো মঞ্চে হওয়া উচিত না। আর আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে দলকে আমি জানাবো। আর এবার যে খবরে নজর রাখবো, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। চণ্ডীগড়ের যে মেয়র নির্বাচন, সেই নির্বাচন নিয়ে সুপ্রিম তোপ। জানি রাখি, ভোটে কারচুপির অভিযোগ উঠেছে। চণ্ডীগড়ের যে মেয়র নির্বাচন, সেই মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম তোপ। ভোটে কারচুপির যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ তুলে মামলা করে আপ এবং প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ। গণতন্ত্রকে উপহাসের স্তরে নামানো হয়েছে, এমনটাই বক্তব্য প্রধান বিচারপতির। গণতন্ত্রকে উপহাসের স্তরে নামানো হয়েছে। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ, গণতন্ত্রকে উপহাসের স্তরে নামানো হয়েছে, এমনটাই বললেন প্রধান বিচারপতি। আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসা, এই মুহূর্তে খুব বড় সড়ো একটা ঘটনা ঘটছে দিল্লিতে সুপ্রিম কোর্টের মঞ্চে, যেখানে চণ্ডীগড়ে যেভাবে কাউন্সিলরদের ভোট রিগিং করে বিজেপিকে মেয়র পদ উপহার দিয়েছিলেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, তাকে তীব্র ভাষায় নিন্দা সুপ্রিম কোর্টের মঞ্চে।
এবং বিজেপি যে কত নিচে নামতে পারে তার একটা প্রকৃষ্ট উদাহরণ 30 তারিখে চণ্ডীগড়ের ভোটে যেটা হয়েছিল। 30 তারিখে কংগ্রেস এবং আপ জোট বাঁধে 36 জন কাউন্সিলরের মধ্যে কংগ্রেস এবং আপের ছিল 20 জন এবং বিজেপি এবং তার সহযোগীদের ছিল 16 জন। এই 36 জনের মধ্যে অবশ্য একজন এমপিও ছিলেন, তিনি বিজেপির পক্ষে ভোট দিয়ে যান। এখন এই 36 জনের মধ্যে 20 জনের সমর্থন নিশ্চিত হয়। কংগ্রেস এবং আপ জোট তাদের পক্ষ থেকেই মেয়র নির্বাচিত হবেন এ ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন। 36 জন গিয়ে ভোট দেন। ভোট দেওয়ার পরে হঠাৎ দেখা যায় যে প্রিসাইডিং অফিসার তিনি 8টি ভোট বাতিল করেছেন এবং যে ভোটগুলি বাতিল করেছেন সবই কংগ্রেস এবং আপের ভোট। বিজেপির দিকে পড়া একটি ভোটও বাতিল হয়নি এবং এই ঘটনার পরেই বিজেপির পদপ্রার্থী মেয়র পদপ্রার্থীকে মেয়র হিসেবে ঘোষণা করে গাঁদা ফুলের মালা টালা দিয়ে তাকে নিয়ে চণ্ডীগড় ঘোরানো হয়। চণ্ডীগড় একটা যে শহর নয়, চণ্ডীগড় হরিয়ানা, চণ্ডীগড় এইসব এলাকা বহু শিল্প, বহু বিদেশি নানান লোকের উপস্থিতি এবং অর্থনীতির ক্ষেত্রে উত্তর ভারতে একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকমভাবে মেয়র পদটাকে লুট করে নেওয়া হয়েছিল এমন অভিযোগ করছিলেন কংগ্রেস এবং আপ। সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টে আজকে শুনানি চলছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ, ওখানে যা হয়েছে তাতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ওখানে যা হয়েছে প্রিসাইডিং অফিসার যা করেছেন তার মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা করেছেন। অর্থাৎ এই প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে এই প্রথম সুপ্রিম কোর্টের মঞ্চে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ জায়গা পেল যে বিজেপি রিগিং করে গণতন্ত্রকে হত্যা করছে। এর আগে এরকম কোনো কথা সুপ্রিম কোর্টের মঞ্চে হয়নি। এই প্রথম সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা প্রকাশ্যে বললেন যে চণ্ডীগড়ে যে ব্যাপার হয়েছে তা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং স্পষ্ট যে কাদের হয়ে গণতন্ত্র হত্যা করা হয়েছে, কাদের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করা হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টের মঞ্চে বিজেপিকে গণতন্ত্র হত্যাকারী হিসেবে দাগিয়ে দেওয়া এদেশের ইতিহাসে এই প্রথম। এই 10 বছর নরেন্দ্র মোদীর সরকার চলছে, এই প্রথম এরকম ঘটনা ঘটল এবং এর অপরিসীম রাজনৈতিক তাৎপর্য আছে যা চণ্ডীগড়ের সীমানা ছাড়িয়ে গোটা ভারতবর্ষে এর রাজনৈতিক তাৎপর্য ছড়িয়ে পড়তে পারে। একদমই আশিস দা, এই সূত্র ধরেই বলছি সেই রাজনৈতিক তাৎপর্য আরেকটু যদি বিশ্লেষণ করে আমাদের বলেন যে এইরকম একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সোমবার পরবর্তী শুনানি, সোমবার পর্যন্ত আজকে হচ্ছে একটা সোমবার, হ্যাঁ, পরের সোমবার মানে এই ডেতে পরবর্তী শুনানি এবং সেই শুনানির দিন পর্যন্ত এই যে পুরসভা এবং মেয়র নির্বাচিত হয়েছিল গণতন্ত্র হত্যা করে, সেই মেয়র এবং তার পার্ষদরা কাজ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে। আগেরটা যেটা বলছিলাম আমি সেটা কেবলই পর্যবেক্ষণ, এবারে অর্ডার এলো। অর্ডার বলতে একটা 8 দিনের ইন্টারিম স্টে বলা যেতে পারে এটাকে। আইনি ভাষায় কিভাবে অর্ডার লেখা হয়েছে সেটা আমার পড়ে উঠবার সুযোগ এখনো হয়নি, মাত্র 2-3 মিনিট আগে অর্ডারটা হয়েছে। কিন্তু সাধারণভাবে বলা যায় যে একটা স্থগিতাদেশ হলো এই মেয়র, চণ্ডীগড়ের মেয়রের ওপর যে তিনি কাজ করতে পারবেন না। সোমবার পরবর্তী শুনানি, 8 দিন পরে পরবর্তী শুনানি। এই ধরনের ঘটনা সুপ্রিম কোর্টের মঞ্চে বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগকে মান্যতা দেয়া কিন্তু দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চণ্ডীগড়ের সীমানা ছাড়িয়ে গোটা দেশে অবিলম্বেই ছড়িয়ে পড়তে চলেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম তোপ এবং যেটা জানা গেল আমাদের পলিটিক্যাল এডিটর যেমনটা বিশ্লেষণ করলেন, অভাবনীয় ঘটনা এবং এই ঘটনার যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে যে কারচুপির যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খতিয়ে দেখা হবে। গণতন্ত্রকে উপহাসের স্তরে নামানো হয়েছে, এমনটাই আজ প্রধান বিচারপতি তার মন্তব্যে বলেছেন।
এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, রানীগঞ্জের খবর। রানীগঞ্জে খোলামুখ খনিতে ধস এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত 2। খনি চত্বরে বিক্ষোভ তৃণমূল ও বাম কর্মী সমর্থকদের। খনি চত্বর পরিদর্শনে স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল। ইসিএল এর গাফিলতির দাবি তৃণমূলের, পাল্টা বাড়িতেই মৃত্যু এমনটাই দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। দেখুন। খোলামুখ খনিতে ধসে চাপা পড়ে মৃত 2, খনি চত্বরে বিক্ষোভ। বারে বারে খোলামুখ কয়লা খনিতে দুর্ঘটনার খবর আসে প্রকাশ্যে, মৃত্যুর ঘটনাও ঘটেছে একাধিকবার। তারপরেও সতর্ক নয় ইসিএল কর্তৃপক্ষ বলে অভিযোগ। এবার ফের রানীগঞ্জের কুনুস্তরিয়া এলাকার বাঁশরা খোলামুখ খনির পরিত্যক্ত এলাকায় কয়লা তুলতে গিয়ে মৃত্যু হলো 2 জনের, আহত আরও 2। আহতরা ভর্তি আসানসোল জেলা হাসপাতালে। রবিবার রাতে বেআইনিভাবে কয়লা তুলতে যায় স্থানীয় কয়েকজন। কয়লা খোঁড়ার সময় খনিতে ধস নেমে বিপত্তি। মৃত 2 জনের নাম বিনোদ ভূঁইয়া ও রাজেশ তুরি। স্থানীয় সূত্রে খবর, অনেকদিন আগে এই খনিটি পরিত্যক্ত হিসেবে ঘোষণা হয়েছিল, কিন্তু সঠিকভাবে বুঝিয়ে ফেলা হয়নি খনিটি। সে কারণেই স্থানীয় এলাকার লোকেরা কয়লা বের করতে গিয়ে এই খনিতে সুড়ঙ্গ খোঁড়েন। মৃত্যুর ঘটনায় এলাকায় বিক্ষোভ। আমি কোথায় রাখতে পারবো? ছেলে আমাকে তো ছেড়ে চলে গেল, আমি ছেলেকে নুকায় কোথায় রাখতে পারবো বলুন? কোথায় গেছিল আপনার ছেলেটা? ছেলে কোথায় গেছে আমি জানতে পারি না। আমি ঘরে ভাত ঘুমাচ্ছি, তারপরে ছেলে ঘর থেকে বাইরে বেরিয়েছে। সিপিএম এর স্থানীয় নেতা সুপ্রিয় রায় সহ বাম কর্মীরা দলীয় পতাকা নিয়ে খনি চত্বরে বিক্ষোভ দেখায় শাসক দলের নেতাকর্মীরাও। তৃণমূল তারা বছরে 2 লক্ষ বেকারের কাজ দেওয়ার কথা বলেছিল, কিন্তু সবাই জানেন ওরা কাজ দেয়নি, ওরা কাজ কেড়ে নিচ্ছে। ন্যাচারালি হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকা এখন বিপন্ন। যারা কাজ করছিল তাদেরই কাজ চলে যাচ্ছে, ছাঁটাই হয়ে যাচ্ছে, তারা কোনো কাজের ব্যবস্থা করছে না। মৃত্যুর ঘটনায় ইসিএল এর গাফিলতির অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। জিএম সাহেব যদি ভেবে থাকেন যে বেঁচে যাবেন, এজেন্ট সাহেব যদি ভাবেন পালিয়ে গিয়ে বেঁচে যাবেন, এটা ভুল। যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সেই সঙ্গে এই যে যাতে খনির নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়, সিআইএসএফ দিয়ে স্পেশালি এটা দেখার জন্য আমি অনুরোধ করি। ঘটনাস্থলে যান আসানসোলের দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রথমে তিনি এই ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান। মাইনিং যেটা আছে সেটা তো লিগ্যাল মাইনিং, আমরা সাথে কলিয়ারির মাইনিং তো ইললিগ্যাল নয়, কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে, সে তো পুলিশ প্রশাসন, ইভেন সিআইএসএফ, তাদেরও তো দেখার কথা। কার মমতা ব্যানার্জি, যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে, ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে। কিন্তু কিছু পরে 180 ডিগ্রি ঘুরে তিনি নিজের বয়ান বদলে বাড়িতেই মৃত্যু বলে দাবি করেন। পুলিশ কিন্তু মাইন থেকে বডি বের করেনি, পুলিশ বের নিয়ে এসে বডি বাড়ি থেকে। তো তাহলে কি প্রমাণ যে ইসিএল এর কলিয়ারি মাইন্সে এটা হয়েছে? তার তো কোনো প্রমাণ নেই। তবে প্রশ্ন উঠছে, আসল ঘটনা না জেনে নাকি ঘটনার মোড় ঘোরাতে বিধায়ক অগ্নিমিত্রার ভুল বদল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। হিরণ চট্টোপাধ্যায় তিনি এবার 3টি কমিটি থেকে দেবের পদত্যাগ নিয়ে তার মন্তব্যে বলেছেন যে দেব যদি বিজেপিতে যোগদান করে তবে তাকে স্বাগত। আর কি বলেছেন শুনুন। তো বিং আ পার্ট টাইম পলিটিশিয়ান ওনার পক্ষে সম্ভব হচ্ছিল না ঘাটালের মানুষের জন্য সেবা করা বা ঘাটালের উন্নয়ন করা। আপনি দেখেন যে লোকসভাতে ওনার উপস্থিতি গত 10 বছরে দ্যাট ইজ বিলো 20%। এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না, বাট বিলো 20%। এমনও সময় গেছে যখন লোকসভাতে বাজেট অধিবেশন চলছে, সেই সময় উনি কোনো বিদেশের কোনো জায়গা থেকে ছবি পোস্ট করে বলেছেন দেখো আমার কেমন লাগছে। তো তাতে যেটা হয়েছে তাতে আর কিছুই হয়নি। আমি কোনো ব্যক্তিগত আক্রমণে কখনো যাইনি, আজও যাব না। সেটা হলো যে মানুষের, যে গরিব মানুষের ট্যাক্সের টাকায় যে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি কাজ করার চেষ্টা করেন, সেই কাজটা গত 10 বছরে হয়নি। এই দুটো ব্যাপারে আমার প্রতিবাদ ছিল। একটা ছিল ওনার বিরুদ্ধে যে 5 কোটি টাকার যে অভিযোগ, যার জন্য সিবিআই ইডি তদন্ত চলছে, সেটা নিয়ে। আর দ্বিতীয় ছিল যে উনি সিনেমা করতে করতে, অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জন্য সময় দিতে পারছিলেন না। বিজেপি কেন, উনি যা পার্টি জয়েন করুন না কেন, যদি নাও করেন, যদি করেন যে কোনো পার্টিতে, আমি সবসময় ওনাকে স্বাগতম জানাবো, সাধুবাদ জানাবো। কারণ ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কোথায় যাবেন, কি করবেন, সেই বিষয়ে তো আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না, আমাদের অধিকারও নেই। কিন্তু উনি যদি রাজনীতির মঞ্চে আসেন যেভাবে হোক, সেখানে যদি মানুষের সেবায় আবার ব্যাঘাত ঘটে এবং মানুষের ভোটে জয়ী হওয়ার পরে যদি মানুষের জন্য কাজ না করেন, তাহলে কিন্তু আমি যেমন সরব আছি আবার সরব হব এবং আবার অভিযোগ তুলব।
এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, হিরণের বক্তব্য আমরা শুনলাম, তিনি অনেকগুলো বিষয় দেব সম্পর্কে বললেন, সেক্ষেত্রে ঠিক কি বার্তা দিতে চাইলেন, কি স্পষ্ট করতে চাইলেন তার বক্তব্যে? দেখো, হিরণ আজকে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলেছে যে ব্যক্তিগত স্তরে হিরণের সঙ্গে দেবের কোনো বিতর্ক নেই। রাজনৈতিকভাবে, মতাদর্শগতভাবে বা আদর্শগতভাবে তাদের মধ্যে মতানৈক্য নাও থাকতে পারে, কিন্তু একটা বিষয় বিজেপির বিধায়ক হিরণ কিন্তু স্পষ্ট করে বলেছেন যে সম্প্রতি দেব যে 3টি পদ থেকে রিজাইন করেছে সেই বিষয়ে তিনি বলেছেন যে দেবের উচিত ছিল এটা আরো বেশ কয়েক বছর আগে এই পদ থেকে সরে দাঁড়ানো। তার কারণ হচ্ছে দেব একদিকে যেমন চলচ্চিত্র জগতে অভিনয়কে কেন্দ্র করে সেখানে একটা বড় সময় দেন, পাশাপাশি কিন্তু সেইভাবে বা সেই অর্থে ঘাটালের সাংসদ হিসাবে তিনি অতটা সময় দিতে পারছেন না। এমনকি পার্লামেন্টেও কিন্তু তার হাজিরা প্রায় 20%-এর নিচে। ফলে যে পরিমাণ উন্নয়নের কাজ ঘাটালের মানুষের জন্য করা উচিত ছিল দেবের, সাংসদ হিসাবে দেব কিন্তু সেখানে ব্যর্থ। তাই সেই অর্থের জন্য হিরণ বলেছেন যে পার্ট টাইম সাংসদকে দিয়ে কখনো কোনো কাজ করা চলে না। যদি আগামী দিনে তিনি তৃণমূলেই থাকুন বা যদি বিজেপিতে তিনি আসেন বা অন্য কোনো রাজনৈতিক দলে যান, রাজনীতির আঙিনায় থাকেন, তাহলে তাকে কিন্তু মানুষের কথা ভেবে একদমই দুর্গা দাস, মানুষের জন্য কাজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।